সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন 2024 সালের 5 আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, তারপর 8 আগস্ট রাতে যখন সরকার গঠন হয়, মোহাম্মদ ইউনূস বলেছিলেন আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমরা সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। এখানে হানাহানি থাকবে না, হিংসা দেশ কিছুই থাকবে না, বিদ্বেষ থাকবে না, সবাই একসঙ্গে বসবাস করব। কিন্তু গত 18 মাসে বাংলাদেশ কি তেমনটা দেখেছে? এখন যে বাংলাদেশ, এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এমন বাংলাদেশ কি আমাদের প্রত্যাশিত নোবেল লরিয়েটের কাছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সর্বশেষ ঘটনাটি মানে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে, কিন্তু সর্বশেষ ঘটনাটি পুরো দেশবাসীকে নাড়া দিয়েছে। বিশ্বের বুকে যত বাঙালি আছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলালেই দেখা যায় বাংলাদেশ কতটা বিধ্বস্ত, কতটা বিপর্যস্ত এবং অমানবিক। আপনারা নিশ্চয়ই জানেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জুয়েল, তিনি কারাগারে আছেন 9 মাস 10 মাস ধরে। তার সন্তান সম্ভবা স্ত্রীকে বাড়িতে রেখেই জেলে গিয়েছিলেন, তারপর তার সন্তানের জন্ম হয়েছে, কিন্তু তিনি তার সন্তানের মুখ দেখতে পারেননি জেলে থাকার কারণে। 2 দফা তার জামিন হলেও কারা ফটকেই এসপির নির্দেশে তাকে আবার আটক করা হয়। ক্ষমতাধর এসপি তার পেরোলেও বাধা দিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে পেরোলের জন্য আবেদন করা হয়েছিল, আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং ক্ষমতাধর এসপি সেই পেরোলে বাধা দিয়ে তাকে জেল থেকে বের করার সুযোগ দেননি প্রথমে। পরে পরিবার তাকে তার স্ত্রী সন্তানের লাশ নিয়ে কারা ফটকে গিয়েছিল। যদি পরিবারের এই আকুতি শুনে জেল কর্তৃপক্ষ একবার সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মৃত মুখ দেখাতে দেয় সেই আশায়, এবং যথারীতি সেটি ঘটেছিল। হ্যান্ডকাপ হাতকড়া পরানো অবস্থায় তাকে কারা ফটকে মাত্র 5 মিনিটের জন্য তার স্ত্রী সন্তানকে দেখতে দেওয়া ছিল। তার সন্তানকে কুলে নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি, সন্তান ঠিক না, মৃত লাশকে। এই প্রথম বাংলাদেশে কারাগারে লাশ হাজির হলো জীবিত লোককে দেখার জন্য। এটাই হচ্ছে সবচেয়ে নতুন বাংলাদেশের একটা চিত্র। এ নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন নরসিংদীতে আরও একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যদিও সরকারের তরফ থেকে বলা হবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা ধরেও আমরা বলতে চাই এসব বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে চাই না। সাদ্দাম, নরসিংদীর ঘটনা কিংবা দীপু দাসের ঘটনা, একের পর এক ঘটনা বাংলাদেশকে নাড়িয়ে যাচ্ছে। আর এসব নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। আর আজকে আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। মঞ্জু ভাই, স্বাগতম আপনাকে দেশবার্তা টক শোতে। মঞ্জু ভাই, আপনি সন্তানের বাবা, আমরা সবাই সন্তানের বাবা, এবং এরকম ঘটনা আপনাকে কতটা আসলে নাড়িয়ে দিল? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবার্তার আজকের এই অনলাইন অনুষ্ঠানের যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন। আপাত দৃষ্টিতে এই চিত্রটা আমাদের দেশে খুব স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। একটা দেশে যখন আইনের শাসন না থাকে তখন সেই দেশে আসলে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়, নানা রকমের সমস্যা তৈরি হয়, সংকট তৈরি হয়, এবং দেখবেন যে অমানবিক অনেক কর্মকাণ্ড কিন্তু আপনার চোখের সামনে ঘটতে থাকবে, আমাদের কিছু করার থাকে না। যে বিষয়টি আজকে আপনি উত্থাপন করেছেন বাগেরহাটের সাদ্দাম জুয়েল, আমিও পত্রিকায় পড়েছি। এই ছেলেটি হয়তো যতটুকু আমি জানি তার সন্তান তার কারাগারে থাকা অবস্থায় হয়েছে এবং সন্তানকে ওই অর্থে দেখার তার কোনো সুযোগই হয়নি, এবং তার স্ত্রী এই সন্তানটিকে ধারণা করা হচ্ছে স্ত্রী সন্তানের মানে হত্যার পরে বা মৃত্যু ঘটার পরে তার স্ত্রীও মৃত্যু ঘটেছে এবং তার প্যারোলের জন্য তার পরিবার আবেদন করেছে, এবং আবেদন করার পরে সেটি
এখনকার পরিস্থিতিতে যারা আপনারা দায়িত্বশীল লোকজন রয়েছেন তাদের ব্যাখ্যাটা ভিন্ন, কিন্তু বাজারে যেটি প্রচলিত আছে সেটি আপনি যেই প্রারম্ভিক উপস্থাপনা যেটি উত্থাপন করেছেন সেটি কিন্তু বাজারে প্রচলিত রয়েছে। এটি আসলে কারোর কাছে কিন্তু কাম্য না, অত্যন্ত অমানবিক, এবং এটা হৃদয়ের রক্তক্ষরণের মতন ঘটনা। তো এইরকম একটা পরিস্থিতি আসলে সত্যিকার অর্থে আমরা এই সরকারের আমলে কেউই প্রত্যাশা করি নাই। কারণ দেখেন, আমি একটু অতীতের কথা একটু বলতে চাই। আপনারা জানেন, ধরেন আমি আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বলি, ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন পিন্টু আমার ব্যক্তিগতভাবে অসম্ভব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন, যেহেতু সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা একসাথে পাশাপাশি থেকে আন্দোলন, লড়াই, সংগ্রাম করার সুযোগ হয়েছিল। সেই অর্থেই তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা খুব ভালো ছিল, এবং তার পরিবারের, তার ভাই, সেও একসময় আমাদের ছাত্র সংগঠন যেটি ছিল বাংলাদেশ ছাত্রলীগ, বৈজ্ঞানিক সমর্থনটা আমরা যারা বিশ্বাস করতাম সেই ছাত্র সংগঠনের দায়িত্বে, ঢাকা নগরের দায়িত্বে ছিলেন। পরে তাদের সাথে আমার সম্পর্কটা অনেকটা পরিবার কেন্দ্রিক সম্পর্ক ছিল। নাসিরউদ্দিন পিন্টুর মামলা যখন ছিল তখন দেখেন কোর্টের থেকে একটা নিষেধাজ্ঞা কিন্তু এসেছিল যে তাকে কোনো অবস্থাতে ঢাকা থেকে অন্য কোথাও নিবা না, কারণ তার শারীরিক অবস্থা খুব খারাপ। কিন্তু সেই কোর্টের নির্দেশনা, হাইকোর্টের সেই নির্দেশনা কিন্তু উপেক্ষিত হয়েছে। ওই ঘটনাও কিন্তু আমার মনে হয় খুব বেশি একটা কষ্টের জায়গা তৈরি করেছিল, কারণ যেহেতু তার সাথে আমার অনেক স্মৃতি ছিল। এইবার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যখন সরকার পতন ঘটল, আমাদের প্রত্যাশা ছিল এই ধরনের কর্মকাণ্ড থেকে আস্তে আস্তে আমরা মুক্ত হব। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এটা মনে হয় এই বর্তমান সরকারের সময় আরো এক ধাপ আগায় গেল। কারণ যেই ঘটনাটা ঘটলো, একটা সন্তান তার দেখা পর্যন্ত মিলল না, আর প্যারোলে মুক্তি দিলে কি হয় বলেন? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি এই জায়গাটার মধ্যে কোনো বড় ব্যবসায়ী হতেন বা ধরেন খুব বড় সড়ো একজন রাজনীতিবিদ হতেন, তাহলে কি প্যারোলে জায়গা মুক্তি দিতেন না? এত দূর যাচ্ছেন কেন? রাহমানি ব্লগার রাজীব হত্যার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, তার কে মারা গেল মা না বাবা, তাকে তো সরকার পেরোলে আমরা কয়েকদিন আগেই দেখলাম সর্বোচ্চ আদালত যার মৃত্যুদণ্ডকে বহাল রাখলেন, জামিন নিয়ে গেলেন। তাহলে এগুলি সবই তো সম্ভব। কাদের জন্য সম্ভব? যারা ক্ষমতাধর তাদের জন্য সম্ভব। প্রান্তিক পর্যায়ের মানুষের দ্বারে দ্বারে কিন্তু এখন পর্যন্ত বিচারটা আসলে ঠিক মতন ওইভাবে পৌঁছায় নাই। আইনের শাসনের কথা বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। এই যে আইনের যে বৈষম্যের যে জায়গাটা, এটা একটা মিথ্যা কথা না? আইনের দৃষ্টিতে সবাই সমান, বৈষম্যটা তো আসলে আমরা তো সবাই চাই যে যাতে এই জিনিসটা না হয়। এই সরকারের কাছে প্রত্যাশাটা আরো একটু বেশি না? অফকোর্স, ডেফিনেটলি বেশি। কারণ এইভাবে অকাতরে আমার দেশের যে তরুণ সমাজ যেভাবে জীবনটা দিলেন, এটা তো পৃথিবীতে বিরল জিনিস। তারা তো একটা স্বপ্ন নিয়ে তাদের জীবনটা উৎসর্গ করছেন। তো সেই রকম জীবন উৎসর্গকারী একটা মুভমেন্টের মধ্য দিয়ে যে সরকারের আবির্ভাব ঘটে, এবং যে সরকারের প্রধান হন একজন পৃথিবী জোড়া খ্যাতি সম্পন্ন মানুষ, তার কাছে তো অন্তত আইনের শাসনটা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও আশা করতেই পারে। কিন্তু এই যে ব্যর্থতা, এই যে বৈষম্য, এই বৈষম্যের দায় কিন্তু বর্তমান সরকার অস্বীকার করতে পারবেন না। এই বৈষম্যের দায় কিন্তু ওনার ঘাড়ে নিতেই হবে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং সারা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা প্রশ্ন হয়েই থাকবে যে আইন কি আসলে সব পর্যায়ের মানুষের কাছে যে পৌঁছাচ্ছে, সমান কিনা, সবাইকে সমান অধিকার পাচ্ছে, এই প্রশ্ন থাকবে। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে 18 মাসে সরকার মানবিক না হয় দানবিক হয়েছে? ওই যে শুরুতে আমি যে কথাটা আপনাকে বললাম, যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, সরকার প্রবলেমগুলি খেয়াল করবেন আপনি।
এই সরকারের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠছে? এই সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সরকার মবকে মব দ্বারা পরিচালিত হচ্ছে, মবকে ব্যবহার করা হচ্ছে। এটা কখন হয়? আইনের শাসন যখন আপনি মানতে চান না, তখন কিন্তু এই ধরনের পরিস্থিতিটা তৈরি হয়। আপনি যদি দেখবেন, কিছুদিন আগে একটা সেমিনারে আমাদের এই যে এখনকার যে ট্রাইব্যুনাল চলছেন, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাহেব একটা বক্তব্য, যে বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক রাজনৈতিক দল। উনি বলেছেন যে মবকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তারা প্রকারান্তরে 24-এর আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, থ্রেটই করলেন, এক ধরনের থ্রেট কিন্তু করছেন। তো মব দিয়ে দেশ চালাবেন, আবার আইনের কথা বলবেন, দুইটা তো সমান হয় না। মব আর আইন তো এক জিনিস না। তাইলে ওই বিচারালয় দরকার কি? এখানে মবারদের পাঠাই দিলে এখন তো বিচার করবে। বলতেই পারেন এই কথা আপনি বলতেই পারেন, মানুষ বলতেই পারে এই কথা। কিন্তু আমরা কি চাই? সাধারণ মানুষের এই প্রত্যাশার জায়গাটাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করছেন। কিন্তু এড়িয়ে তো বেশি দূর যেতে পারবেন না আপনি। আস্তে আস্তে মানুষ একসময় দেখবেন যে মানুষের প্রতিক্রিয়া ঠিকই ব্যক্ত করছে এবং ভবিষ্যতে আরো জোরালো ভাবে করবে। এটা বন্ধ করার কোনো উপায় নেই। এই যে সাদ্দামের ঘটনা, এটা তো রাষ্ট্র কোনোদিন দায় এড়াতে পারবে? সুযোগ নাই। কারণ আপনার যদি প্যারোলের নিয়ম না থাকে, আইন যদি না থাকে, সেটা কিন্তু এক জিনিস। আর যদি আইন থাকে, তাহলে আপনি আমাকে আইনের বাইরে রাখবেন কেন? আমার আইনি যে সুযোগ আমার পাওনা, তার থেকে কেন বঞ্চিত করবেন? এই অধিকার তো রাষ্ট্রকে কেউ দেয়নি। এবং একটা বিষয় আপনি দেখেন যে দাগী অপরাধীরাও কিন্তু প্যারোল পায়। একটু আগে তো রহমানের কথা বললাম, আরও অনেকেই আছে দাগী অপরাধী যারা প্যারোল পায়। আর সাদ্দামের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নাই যেটার জন্য সে মানুষ খুন করছে। সরকার কি আসলে, বা ওইখানকার পুলিশ কি, আপনার কাছে কি মনে হয় এখানে পুলিশ সুপার খুব ভয়ে ছিল যে সাদ্দাম যদি কোনোভাবে জেল থেকে প্যারোলে মুক্তি পায়, তাহলে সে উড়ে যমুনায় চলে আসবে, যমুনায় এসে একটা অঘটন ঘটিয়ে ফেলবে, এরকম মনে হয় কিনা? আমার কাছে পুরোটা এইরকম মনে হয় না। তবে একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের যে ভূমিকার কথা আপনি বললেন, সেই ভূমিকাটা অনেকটা আপনার দায়িত্বশীল জায়গা থেকে ভূমিকাটা না রেখে অনেকটা ধরেন অবিডিয়েন্সি শো করার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে রয়েছে। সরকার যদি মনে করে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এরা নিষিদ্ধ সংগঠন, দেখেন একটা রাজনৈতিক দল নিষিদ্ধ কিন্তু হইতেই পারে, তো তার একটা প্রক্রিয়া আছে। তো আপনি তো সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা করছেন না। আর রাজনৈতিক দল নিষিদ্ধ হলে সেই রাজনৈতিক দলের সমস্ত কর্মী, সংগঠক, নেতা সবাই কি আপনার মামলার আসামি হইতে হবে? এটার কোনো যুক্তি আছে? বা কোনো ফরম্যাটে আপনি এটা ফেলতে পারবেন? মামলার আসামি কারা হবেন? যারা অন্যায় করবেন, যারা হত্যা, খুন, খুন, লুটপাটের সাথে জড়িত থাকবেন, যারা আইনের ব্যত্যয় ঘটাবেন, তারাই তো হবেন মামলার আসামি হবেন। তারাই তো হবেন। আপনি একদম একটা পার্টি ব্যান্ড করলেন, ব্যান্ড করার মানে এই না যে সেই পার্টি যারা করছে তারা সবাই এই দেশের থেকে ব্যান্ড হয়ে যাবে, সবাই ব্যান্ড হয়ে যাবে। এটা কি সম্ভব? তো এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাও তো একটা মানে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি না। আপনি তার যে গণতান্ত্রিক রাইটস আছে সেটা তারে দিবেন। তার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, সে বাইরে থাকবে। তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা যদি থাকে, তার বিচার হবে। যদি তার ফাঁসির উপযুক্ত কোনো মামলা থাকে, তারা ফাঁসি দেন, সমস্যা নাই তো। কিন্তু মামলা ছাড়া, বা মামলা আছে সেই মামলা, বা একটা লোককে অনাহত ভাবে আপনি মামলা দেওয়ার দরকার, মামলা দিয়ে দিলেন, বা এই এদের গ্রেপ্তার করতে পারলেই যদি আপনি মনে করেন যে সরকারের তরফ থেকে এরকম চিন্তা আসে যে না, এটা গ্রেপ্তার করা গেলে তাহলে পুরস্কৃত হবে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, তা প্রমোশন হবে, তাহলে আপনি তো এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে তো মানুষের মানে রাইটস যেটা, সেটা আপনি পাবেন না, কোনো সুযোগ নাই।
তারা সরকারের তল্পি বাহকই হবেন। তো এই তল্পি বাহক যদি এই সরকারের আমলেও যদি অ্যাডমিনিস্ট্রেশন সরকারের তল্পি বাহক হন, তাহলে বিগত দিনের যারা তল্পি বাহক ছিলেন তাদের দোষটা কোন জায়গায়? তারা তো একই কাজই করলেন। তাহলে এই পরিবর্তন, আমার বক্তব্য হলো যে আপনি যা কিছু হচ্ছে, আপনি শুরুতেই 24-এর 5ই আগস্টের পরিবর্তনের কথা বললেন, তো পরিবর্তনটা খুব দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়ছে না। প্রত্যাশাটা কিন্তু আছে। এই পরিবর্তন ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তন হলো, ব্যক্তির পরিবর্তন হইল, কিন্তু আপনি মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, যে আকাঙ্ক্ষার জায়গা দেখেন, আপনার একটা কথা আমি বলি, এই যে নির্বাচন নিয়ে এখন সংশয় আছে। একদম মানুষ ভাবতেছে যে গভর্নমেন্ট কি নির্বাচনের জন্য গভর্নমেন্ট আসছে নাকি বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য গভর্নমেন্ট আসছে। আপনার যদি গভর্নমেন্টের প্রতি মানুষের আস্থা থাকে, তাহলে সেই গভর্নমেন্ট যদি বলে যে এখনই নির্বাচনটা হওয়া উচিত, মানুষ বলবে যে ইয়েস, এখনই নির্বাচন করেন। আর যদি মানুষের গভর্নমেন্টের প্রতি আস্থাই না থাকে, গভর্নমেন্ট নির্বাচনের তারিখ দিলেও কিন্তু মানুষ শঙ্কিত থাকে। একেবারে মানুষের প্রত্যাশাটা কি? মানুষের প্রত্যাশা হলে বাবা দ্রুত একটা নির্বাচন দাও, একটা ডেমোক্রেটিক প্রসেসের ভিতরে দেশে ঢুকাই দিয়ে দেশে অন্তত জবাবদিহিতামূলক জায়গার ভিতরে আমরা নিয়ে আসি। আজকে সকালবেলা পত্রিকা দেখলাম আপনার যেই আমাদের পোর্ট যেটা লিজ দেওয়া হয়েছে, সেটা ইলেকশনের আগেই তার কার্যক্রম শুরু করবে। তো এত বড় দায়িত্ব পালন করতে পারতেছেন আপনি, সরকার পোর্ট লিজ দিতে পারতেছেন, বাইরের জায়গায় অনেক বড় সড়ো চুক্তি করার চিন্তা করতেছেন, অস্ত্র কিনবেন, এই কিনবেন, সেই কিনবেন, কত রকমের চুক্তি না। তা মানুষের বিচারের ব্যবস্থাটা করতে পারবেন না, বাজারটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, আমার নিরাপত্তাটা দেখতে পারবেন না। এইটার সময় যদি বলেন যে না অমুক মানে না, তুমুক মানে না, এই করে না, সেই করে না, এগুলো কিন্তু মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য জিনিস হিসাবে আসে না। তা আমরা এই সরকারের এই সমালোচনাটুকু করতে চাই যে আপনি দিন যত যাচ্ছে তত আপনার গ্রহণযোগ্যতা আপনি হারাচ্ছেন। আমাদের প্রত্যাশা ছিল আপনার কাছে খুব বেশি না, মানুষের মৌলিক জায়গাগুলি, গণতান্ত্রিক প্রসেসটারে ডেভেলপ করা, অন্তত মানুষ যাতে তার নিরাপত্তাটা পায়, প্রত্যেকটা মানুষ যাতে তার অধিকারের জায়গাটুকু নিশ্চিত করতে পারে। আবার আপনি শুরুতে বলছিলেন না এই কথা, আমাদের গভর্নমেন্ট বর্তমান সরকারের প্রধান তো উনি বলছিলেন তো যে আপনারা শুধু গণতন্ত্রটা খুঁজেন, গণতন্ত্রের ভিতর দিয়ে আপনারা সমস্ত অধিকারগুলো আপনারা ফিরে পাবেন, বলছিলেন এই কথা। তাইলে দেখেন আজকে যে এই যে আপনি শেষের দিকে আরেকটা কথা বলছেন কিন্তু, যে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা, এটা কোনো সভ্য সমাজে মানার মতো বিষয়? কেউ মানে? খুব কঠিন কাজ তো এটা মানা, একটা সভ্য সমাজে। তাহলে আমাদের তো সেই জিনিসটা দেখতে হচ্ছে। তো আপনি এত বড় বড় কাজ যেহেতু করতে পারেন, এই কাজগুলো করতে পারবেন না কেন? পুলিশ প্রশাসনকে কেন আপনি এখন পর্যন্ত কার্যকর করতে পারতেছেন না? আপনার মানুষের আস্থার জায়গায় কেন পুলিশকে নিতে পারলেন না? দুর্বলতাটা কোথায়? এবং এত অভিযোগ যাদের বিরুদ্ধে, আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে, যে উনি পারতেছেন না, কই আপনি তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। একদম না, একদম। তা এই পরিস্থিতিগুলো সরকারকে বিবেচনা নেওয়া উচিত ছিল, কিন্তু সরকার নেয়নি। এবং এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের পরিস্থিতি আমার মনে হয় পাবলিকের কাছে বা সাধারণ জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার জায়গাটা অনেকটাই শূন্যের জায়গায় দিয়ে থাকবে। আর এইসব ঘটনা, একের পর এক ঘটনা আসলে বাংলাদেশের ভাবমূর্তিতে এমনিতে এখন তলানিতে নানা কারণে। কোথায় নিয়ে যাচ্ছে আসলে বাংলাদেশকে? দেখেন, আমি বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে রাইজিং কান্ট্রি হিসেবে ধরা হইতো। তো যে কোনো অর্থনৈতিকভাবে একটা রাইজিং কান্ট্রির একটা সবচেয়ে বড় সম্ভাবনাটা তৈরি করা কিন্তু সেই দেশের অবকাঠামো এবং তার নিরাপত্তার বিষয়টা। আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়ন তো এই সময় স্টপ অবস্থায় কিন্তু আছে, বন্ধ অবস্থায় আছে, টোটালি বন্ধ। তাহলে এই দেশের বিনিয়োগটা হবে কিভাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি একটু ঠিক থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে বিনিয়োগটা কিছুটা হলে হইতে পারে। তা আমাদের এই এখনকার যে বাস্তবতা, আপনাকেও যদি কেউ প্রশ্ন করে বা আপনার যে কোনো পরিচিত মানুষকে যদি আপনি প্রশ্ন করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন যাচ্ছে,
সে কি নিজেরাই নিরাপদ মনে করেন কিনা? মোটেই না। দেখবেন যে না, এক কথায় উত্তর দিচ্ছে। এবং ওই যে বললাম যে মানে মাঝে মাঝে এগুলো খুব অদ্ভুত লাগে যে পুলিশের সামনে অনেক কিছু ঘটছে। পুলিশ সেদিন 2 দিন আগে বাবা ছেলে মিলে কুপিয়ে মেরে ফেললো না? মেরে ফেললো। তাহলে আপনার এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি ভালো হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, বরং এই পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে চলে দেশের ভাবমূর্তি আরো খারাপ হবে, আরো খারাপ। তরুণীতে যাবে। আপনি নির্বাচনের কথা বলছিলেন, নির্বাচনে আসলে কি আপনার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা শান্তিপূর্ণ করা সম্ভব কিনা, অংশগ্রহণমূলক করা সম্ভব কিনা, কিংবা ভোটারদের উপস্থিতি? 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে বিশ্বের অন্তত 56 দেশের গণমাধ্যমের প্রতিনিধিদের একটা একটা সংবাদ সম্মেলনে তিনি অডিও বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি নির্বাচন বয়কট করার জন্য তার দলের নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একদিকে ইউনূস সাহেব নির্বাচনের কথা বললেও কিন্তু তিনি জাতীয় নির্বাচনের কথা খুব একটা বলছেন না, তিনি গণভোট নিয়ে কথা বলছেন বেশি। আর শেখ হাসিনা বলছেন নির্বাচন গণভোট সব বয়কট করার জন্য। এই পরিস্থিতিতে মানুষ ভোট কেন্দ্রে কতটা যাবে, কিংবা শেখ হাসিনার কথা কি আদৌ মানুষ শুনবে আপনার কাছে মনে হচ্ছে? আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটু বলি যে একটা হলো যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন ফ্যাসিস্ট উপাধিতে যাকে ভূষিত করা হচ্ছে, আসলে উনি যে বক্তব্যটা রেখেছেন এবং যেভাবে নির্বাচনটাকে বয়কট করার আহ্বান জানিয়েছেন, নির্বাচনের সময়কালের আগে তার এই বক্তব্য কতটুকু তার দলের কর্মীরা বা দেশের মানুষ গ্রহণ করেছে সেটি বোঝা কিন্তু খুব মুশকিল। কারণ আওয়ামী লীগের যে কর্মীদের যে সংখ্যা যদি বিবেচনা করেন বা ভোটের সংখ্যা যদি বিবেচনা করেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক সংগঠন কিন্তু আওয়ামী লীগ। সে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই দেশে কিন্তু আছে এবং তারা এই দেশে থাকা অবস্থায় খুব ভালো আছেন এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাকে যে কোনো মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের সমস্ত কর্মী সমর্থক যারা ছিলেন তারা কি যে সমস্ত অভিযোগে শেখ হাসিনা সরকারের পতন ঘটল সে অভিযোগে সবাই অভিযুক্ত? তারা কি সবাই দুর্নীতির সাথে যুক্ত? তারা কি সবাই হত্যা খুনের সাথে যুক্ত? তারা কি সবাই লুটপাটের সাথে যুক্ত? তাহলে এই মানুষগুলি আজকে দেশের থেকে যেই প্রতিকূল পরিস্থিতির সময়টা পার করছেন এবং সেই জায়গায় দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর কতটুকু সুযোগ আছে দলীয় নেতৃবৃন্দের, সেটাও কিন্তু তারা বুঝতে পারছেন কিন্তু যে তাদের পাশে কিন্তু কেউ নাই। এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের বিদ্যমান যে রাজনৈতিক নেতৃত্ব, সেই নেতৃত্বের কথা দলের কর্মী সমর্থক যারা আছেন তারা সবাই শুনবেন, আমার কাছে সেটা মনে হয় না। কিন্তু ধরে নিলাম সবাই শুনবে না, কিন্তু সবাই কি, যারা শুনবে না তারা কি আসবে? তারা জীবনের নিরাপত্তা কোথায়? এই যে ভালো জিনিস যে বললাম যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন তার ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো সিদ্ধান্তই নিতে পারেন নাই, কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আমার দেশের যারা নির্বাচনের ক্যান্ডিডেটও গুলিবিদ্ধ হয়ে মারা যায়, লাঞ্ছিত হয়, নির্যাতিত হয় এবং তার কারণে বলতেছেন আপনি যে তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে, প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স দিয়ে দিবে। আমি সম্ভবত আপনার এই জায়গায় আগের টক শোতেও বলছি যে আপনি ক্যান্ডিডেটের লাইসেন্স দিলেন, নির্বাচন তো শুধু ক্যান্ডিডেটের বিষয় না, নির্বাচনের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পর্ক আছে, যিনি ভোট দিতে যাবেন উনিও নির্বাচনের পার্ট, তাহলে ওনার নিরাপত্তাটা কে দিবেন? উনি তো গুরুত্বপূর্ণ পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, তাহলে ওনার নিরাপত্তাটা কে দিবেন? তাহলে ওনার নিরাপত্তাটা যদি উনি না পান তাহলে তারাও কি আপনি অস্ত্রের লাইসেন্স দিবেন? ক্যান্ডিডেট তো বলছেন যে লোক দিবেন, জন দিবেন, অস্ত্রের লাইসেন্স চাইলে লাইসেন্সও দিবেন, তারা কি দিবেন আপনি?
এবং আপনি ক্যান্ডিডেটের লাইসেন্স দিলেন, ক্যান্ডিডেট লাইসেন্স নিয়ে ঘুরলো, অস্ত্র নিয়ে ঘুরলো, এই লোকটা করবে কি? সে যদি মনে করে যে আমি ওই জায়গায় গেলে নিরাপদ না, আমি যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হইতে পারি, আমি যে কোনো সময় একটা মবের শিকার হইতে পারি, আমি নির্যাতনের শিকার হইতে পারি, তখন তো আর সেই লোক আপনার এই জায়গায় ভোট দিতে যাবে না। এই সংকটটা আছে। সুতরাং ভোট যদি ইনক্লুসিভ ইলেকশন করতে চান, তাহলে আপনার ওই জায়গার ভোট কেন্দ্রের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা এবং নিরাপত্তার যে আস্থা সরকারের প্রতি মানুষের থাকতে হবে, সেটি তৈরি করা একেবারে অনিবার্য হয়ে পড়েছে। একেবারে। আমরা আরেকটা বিষয়ের কথা বলতেই চাই, নির্বাচনের বাইরে গিয়ে। নির্বাচনে ইতিমধ্যে উত্তাপ কিছুটা আছে, বা মানুষের খুব আগ্রহ না থাকলেও রাজনৈতিক 2-3টি দলের মধ্যে চরম উত্তাপ তাদের বক্তৃতায়, যদিও তারা কেউ কারো নাম নেন না, কিন্তু একে অন্যকে বকাবাধ্য করেই যাচ্ছেন। কেউ পারলে পেন পর্যন্ত খুলে ফেলেন, এমন কথা বলেছেন। আমরা দেখছি এই উত্তাপ কোথায় গিয়ে থামবে আমরা জানি না। নিশ্চয়ই এ ব্যাপারে যদি ছোট করে একটু বলেন, যে এই যে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, যদিও নাম বলছেন না, বিএনপি জামাতকে, জামাত বিএনপিকে বিষোদ্গার করছে, জামাতের শরিক যারা আছে, যেমন ধরেন এই এনসিপি, এদের নেতারাও বিষোদ্গার করছেন তারেক রহমান দলের। বিশেষ করে তারেক রহমান আইসা নাকি ফতোয়া দিচ্ছেন 17 বছর বিরত থেকে আইসা। সব যে ধরেন পরিবেশের কথা যদি চিন্তা করেন, নিশ্চয়ই এগুলি আমাদের কারোর কাছে খুব বেশি একটা কাম্য, অনেকের কাছেই না। আরেকটা জিনিস ধরেন, এই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে থলের বিড়াল তো কিছু বেরোচ্ছে, তা তো অবশ্যই, তাই না? তো সেই জায়গাটার ভিতরে জনগণ কিন্তু এখন আর আগের জায়গায় নাই। আপনার একটা কম্পিউটারের কিন্তু তার হাতে থাকে, একটা মোবাইল তার হাতে থাকে, প্রতিনিয়ত আপডেট তার কাছে পৌঁছায়। তারা পারস্পরিক যেই বিষোদ্গার করছেন, এইগুলোর মধ্য দিয়ে রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা, শ্রদ্ধার জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে। এবং বাংলাদেশে দেখবেন, আমি বলি আপনাকে, ভবিষ্যতে এই সমালোচনা, এই ঝগড়া, এই ফ্যাসাদের মধ্য দিয়ে ভালো মানুষের রাজনীতি করার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। কিন্তু লড়াইটা খুব কঠিন, একেবারে খুব কঠিন। আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাইছিলাম, বলছিলাম সেটা হচ্ছে, নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ক্রিকেটের আপাতত কবর হয়েছে। আইসিসির পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বোঝা মুশকিল, কিন্তু এটা নিশ্চিত যে খড় নামতেছে আরো বেশি। পত্রিকায় নিউজ দেখলাম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছেন না, এবং সেই জায়গায় মনে হয় মোস্ট প্রবলি স্কটল্যান্ড বা অন্য কাউকে স্কটল্যান্ড ইয়াতে নেওয়া হয়েছে, পিক করা হয়েছে। আপনি এই বিষয়ে আমার মন্তব্যটা একটু ভিন্ন রকমের হবে। আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা, সেটা হলো যে দুই দেশের ক্রিকেটের যারা দায়িত্বে আছেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, দায়িত্বটা পালন করেন নাই। কেন মনে হলো আপনার দুই দেশেরই প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে দায়িত্ব পালন? ধরেন মুস্তাফিজের ক্রিকেট খেলাটা, সারা পৃথিবীর মানুষই তো, পৃথিবীর খেলোয়াড়রাই তো ইন্ডিয়া খেলছেন ক্রিকেট, তাই না? মুস্তাফিজের নিরাপত্তার দায়িত্ব দেওয়া, তো দায়িত্বের বিষয়টা নিশ্চয়ই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু তাদের ছিল। তারা একটা পলিটিক্যাল মবের কাছে কিন্তু আত্মসমর্পণ করলেন। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটার নিয়ে ক্রিকেটীয় জায়গা যেগুলো আছে, সেগুলোতে বাংলাদেশের কিন্তু একটা কূটনৈতিক তৎপরতা চালানোর ক্রিকেট বোর্ডের সুযোগ ছিল। তারাও কিন্তু সেই কাজটা করলো না। কেন করলো না ক্রিকেট বোর্ড? প্রতিক্রিয়া দেখাইলো। আপনার কাছে মনে হয় না ক্রিকেট বোর্ডের আসলে, ক্রিকেট বোর্ড স্বতন্ত্র প্রতিষ্ঠান হলো, ক্রিকেট বোর্ড জিম্মি সরকারের কাছে, এটা মনে হয়েছে কিনা? সরকারের কাছে জিম্মি হওয়ার কথা না, কিন্তু আপনার এই জায়গায় নিয়োগ প্রক্রিয়াগুলি এমন হচ্ছে যে আপনি সরকারের কাছে জিম্মি হচ্ছেন। আপনি খেয়াল করেন যে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, এই জায়গায় যোগ্যতার থেকে আনুগত্যের প্রভাবটা কিন্তু বেশি।
যোগ্যতা থেকে আনুগত্যের প্রভাবটা বেশি, এবং সে আনুগত্য দেখাইতে গেলে আপনি সরকার যা বলেন, সরকারের তো সমুদ্রী করার একটা প্রবণতা তো আপনার ভিতরে থাকেই। আপনার যোগ্যতার ঘাটতি থাকার পরও যদি আপনি আনুগত্যের যোগ্য কারণে আপনি দায়িত্বে আসেন, তাহলে আনুগত্য দেখাই তো ওই জায়গায় টিকা থাকতে চাবেন। তো সেটি তো হয়, সেটি হচ্ছে, এবং তার খেসারত আপনি দিচ্ছেন। এবং যারা আইসিসিতে যারা আছেন, তারা একভাবে দেখতেছেন, কিন্তু এই যে মুরলীপনা, সেটারও কিন্তু আপনি খুব ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু একবারও তো কেউ জিজ্ঞেস করলো না যে মুস্তাফিজ কেন খেলতে পারবে না তোমার দেশ, শুধু নিরাপত্তার কারণে মুস্তাফিজ খেলতে পারবে না, এই বলাটাও তো ঠিক না। এই ব্যর্থতাটা কার, এই জিজ্ঞেস করতে পারলো না? এই ব্যর্থতা তো আমি বললাম আপনাকে যে বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাদের দায় এড়ানোর কোনো সুযোগ নাই। তারা যেমন আজকে দেখলাম যে শ্রীলঙ্কাকে তারা মনে মনে আশা করছিলেন তাদের পাশে পাবেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বলছে যে আমাদের তো জানাই নেই, তো জানাবে কে? অথচ আসিফ নজরুল তো বলছেন আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই, শ্রীলঙ্কার সাথে কথা না, আমি আপনার বাড়িতে থাকতে চাই, আপনার সাথে কথা না বলেই থাকতে চাই বললেন। ওই যে বললাম আপনাকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কিন্তু ক্রিকেট কিন্তু প্রতিক্রিয়ার জিনিস না। বাংলাদেশে দেখেন অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ক্রিকেট কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার একটা জায়গা। ক্রিকেট বাংলাদেশে কিন্তু একটা প্রেস্টিজিয়াস জায়গা কিন্তু নিয়ে গেছে। এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, এই ব্যাপারে সরকারের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল, এবং তার পাশাপাশি ক্রিকেট বোর্ডের আরো দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল, আরো দক্ষতার পরিচয় দেওয়া উচিত ছিল। সেই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি। বাংলাদেশের ভবিষ্যতে ক্রিকেট কি দেখতেছেন? আমি এখনো মনে করি যে সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন করে যদি সুযোগ থাকে, নতুন করে কথা বলা উচিত। আর যদি একেবারে সুযোগ না থাকে, তাহলে এর দায় ভবিষ্যতে কিন্তু যারা আজকে সিদ্ধান্ত নিলেন তাদের নিতে হবে। এই যে আপনার দায় নেওয়ার কথা বললেন, বাংলাদেশের ক্রিকেটের যে একটা অপার সম্মান, আপনি বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিশ্বব্যাপী। তো সেই জায়গায় ক্রিকেটের এরকম একটা ছোটোখাটো বিষয় নিয়ে মুস্তাফিজ একজন ব্যক্তি আইপিএলে খেলতে, আইপিএল নট ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট, দিস ইজ দ্য ফ্রাঞ্চাইজি লিগ, কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সে খেলবে ফ্রাঞ্চাইজি লিগে, তাকে নিচ্ছে, তাকে বাদ দিয়েছে। যে কারণে হোক, যে কারণে হোক বাদ দিয়েছে। এখন বাদ দেওয়ার পরে আপনার কি দায়িত্ব ছিল? ফার্স্টে তো অভিযোগটা জানা দরকার ছিল। আপনি তো ফার্স্টে স্টেটমেন্ট দিয়ে দিলেন আমরা ইন্ডিয়া খেলবো না, আমাদের আত্মসম্মান গেছে মুস্তাফিজকে বাদ দিয়ে। আপনার সম্মান, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের আগে, ক্রিকেট বোর্ডের, আমি এই ব্যাপারে আপনার সাথে একমত, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের আগে সরকারের তরফ থেকে এই ধরনের বক্তব্য আসা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা ঠিক হয় নাই। কারণ সরকারের এই ধরনের বক্তব্য ক্রিকেট বোর্ডকে প্রভাবিত করছে, এবং একটা রাস্তা দেখায় দিলেন যে তোমার কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে চলা উচিত। সেটা একটা জিনিস। আর মুস্তাফিজের বিষয়টা, আমি আইপিএল একটা মানে খুব বড় সড়ো ক্রিকেটীয় আসর, কিন্তু আপনার আমি তো সেটা না করছি না, এটা তো ফ্রান্সাইজি। মুস্তাফিজের বিষয়টা, হ্যাঁ মুস্তাফিজের বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। আপনি মুস্তাফিজ কিন্তু খেলে ওই জায়গায় সবসময় খেলতেছেন, এবং যারা মুস্তাফিজের খেলার বিষয়ে আপত্তি করছেন তারা একটা উগ্র জঙ্গিবাদী সংগঠন। একেবারেই ভারতের মতন একটা দেশ একটা জঙ্গিবাদী সংগঠনের কাছে আত্মসমর্পণ করবে, এটা নিশ্চয়ই আমরা আমাদের কারোর কাছে এটা প্রত্যাশা না। ভারত তো আত্মসমর্পণ নয়, বিসিসিআই আত্মসমর্পণ করছে। বিসিসিআই একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, যেভাবে বিসিবি একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, মানে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো সরকার তার দেশের ক্রিকেটের বোর্ডের উপর হস্তক্ষেপ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা সেটা দেখলাম না। যখন বাংলাদেশ গেল না, সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিলেন, 24 ঘন্টার মধ্যে জানাতে হবে, জানিয়ে দিলেন। অ্যান্ড আসিফ নজরুল ক্রিকেটারদের সাথে বৈঠক, ক্রিকেটারদের সাথে কি আলাপ না, এটা বলা যাবে না।
ক্রিকেটারদের সাথে কি আলাপ হয়েছে এটা তারা বলা যদি যাবে না। বলতে চায় তারা বলুক। তারা তারা মানে তাদেরকে তো আপনি চাবি দিয়ে রাখছেন, বলতে পারবে না তো। তারপরে আপনি ভারতকে দায়ী করতেছেন, একবারও ভারত সরকার আমাদের সঙ্গে, আপনার সঙ্গে কেন ভারত সরকার যোগাযোগ করবে? আপনি যোগাযোগ করছেন ভারত সরকারের সাথে? আপনার সঙ্গে ভারত সরকার ওই যে আমি আপনাকে যে কথাটা বললাম যে ভোট টু ভোট কথা বলা, তারপরে সরকারের প্রতিক্রিয়াটা ব্যক্ত করলে জিনিসটা স্বাভাবিক মনে হইতো আপনার, কিন্তু এই জায়গায় সেটা হয় নাই। কোন দেশ থেকে কিন্তু খুব দায়িত্বশীল আচরণ করা হয় নাই। আমি আবার বলি, আমি ওই দেশের কথা বাদ দিলাম, না, আমি কি আচরণ করলাম? আমার দায়টা ছিল না আমার ক্রিকেটকে বাঁচানো। ক্রিকেট তো শুনেন, ক্রিকেটের এই যে আপনি ডাল, তেল, মরিচ, আটা, ময়দা সব আনবেন, আপনার আত্মসম্মানে যাচ্ছে না। আর যেটা আমাকে বিশ্বে আমার মর্যাদা আসনে নিয়ে গেল, সেটিকে আপনি বলছেন আমার আত্মসম্মান। মুস্তাফিজকে খেলতে দিছে না, আমার তো আত্মসম্মান এক ফিলারে আর এক ফিলারে সম্মান। মুস্তাফিজকে খেলতে যদি না দেওয়া হয়, আপনার প্রথম দায়িত্ব হলো মুস্তাফিজকে কিভাবে ওই জায়গায় খেলানো যায় তার ব্যবস্থা করা। ডেফিনেটলি, ঠিক আছে, এটা হলো আপনার প্রথম কাজ। নাইলে আমি চিরতরে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এ নিষিদ্ধ করে দেবো আমার দেশ থেকে, যে আমার আইপিএল এ খেলবে না, শেষ, ঝামেলা শেষ। সেখানে আপনি বাংলাদেশকে আনলেন কেন? টুর্নামেন্টকে আনলেন কেন? এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টকে আনলেন কেন? বৈশ্বিক টুর্নামেন্টকে? ওই জন্য আমি আপনাকে শুরুতে বললাম যে দেখেন, এই জায়গায় যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে, এই সিদ্ধান্তগুলি দায়িত্বের জায়গা থেকে গৃহীত হয় নাই। দায়িত্বশীল জায়গা থেকে যদি গৃহীত হইতো, তাহলে আপনার আরেকটু সম্ভাবনার জায়গা কিন্তু আপনার থাকতো। আপনার কাছে মনে হচ্ছে না যে পাকিস্তান এখানে টোপ দিছে বাংলাদেশকে, যে তোমরা এই কাজটা করো? এখন আপনি পাকিস্তানের টোপে যদি পড়েন, আমি সেটাই আমি বলি, আপনি যদি পাকিস্তানের টোপে পড়েন, সেটাই কি আপনার দায়িত্বশীল আচরণ হইলো? আপনি তো বাংলাদেশকে অন করতেছেন না। সেটাও তো আপনার দায়িত্বশীল আচরণ হইলো না। যার কারণে আমি খুব ছোট্ট করে এক কথা কিন্তু শুরুতে আপনার উত্তরটা দিলাম যে এই জায়গাটাতে দেশ, যারা ক্রিকেটের দায়িত্বে আছেন, যারা এই বিষয়ে কথা বলছেন, তারা কেউ দায়িত্বশীল আচরণ করেন নাই। ওনারা ওনাদের প্রতিক্রিয়াটা ব্যক্ত করছেন। প্রতিক্রিয়া দেয়া ক্রিকেটেও সিদ্ধান্ত হয় না। প্রতিক্রিয়া দিয়ে কি বাংলাদেশের ক্রিকেটের পেরেক মেরে ধরা? ওই যে বললাম যে ক্রিকেটেও সিদ্ধান্ত হয় না। একেবারে। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা আসবো যথারীতি প্রতিদিন সন্ধ্যায় যেভাবে আসি 7টায়, আবার আগামীকাল আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাই নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ।